শুরু হয়েছে? জি ম্যাম। ওকে, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। আমাদের আজকের টপিক বলো, কি আলোচনা করব আমরা? বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের সুবিধা অসুবিধা। আমি ভাবছি বাসা থেকে পড়ে আসছো, এখানে আমি লিখেছি ওটাতেই, ওটা দেখে পড়ে দিলা কিনা নাকি? আমাদের শিখন ফলে আর কি কি বাকি আছে একটু দেখি তো। বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের সুবিধা অসুবিধা, আর বাংলাদেশের জনশক্তি আমদানিকারক প্রধান দেশসমূহের জনশক্তি চাহিদার বিবেচ্য বিষয়সমূহ এবং তার কারণটা আজকে আমরা জানব। আচ্ছা, বাণিজ্যভুক্ত দেশের সুবিধাও পড়বো, অসুবিধা পড়বো। এগুলো তো যেহেতু তোমরা জানো, দেখি তোমরা আজকে আমাকে হেল্প করো, দেখি আলোচনা করি। দেশীয় পণ্যের বাজার সৃষ্টি হবে, এটা কি সুবিধা না অসুবিধা? সুবিধা ম্যাম সুবিধা। হ্যাঁ, ভিডিওতে চলে আসতে বলছি তোমাদের বারবার। তো দেশীয় পণ্যের বাজার সৃষ্টি আমাকে একটু আলোচনা করে দিতে পারবে যে কিরকম, কেমন সুবিধা এটা? এই টপিকটা কি বুঝছো? বই থেকে দেখে নয়, তোমরা সরাসরি আলোচনায় অংশগ্রহণ করো। আমি চাচ্ছি যদি তোমাদের বুঝনে না আসে, হ্যাঁ বুঝায় না আসে, তাহলে এটা আমি আবার বুঝিয়ে দিব। দেশীয় পণ্যের বাজার সৃষ্টি বলো দেখি। ম্যাম, আমাদের দেশে যে সকল পণ্য উৎপাদিত হয় ওগুলার মাধ্যমে কোনো একটা বাজার সৃষ্টি করা। আমাদের দেশে যে সকল পণ্য উৎপাদিত হয় সে বাজার সৃষ্টি করা। একটা উদাহরণ দিয়ে আমাকে বলো, ভিডিওতে আসো তারপরে বলো, একটা উদাহরণ দিয়ে বলো। ম্যাম যেমন কাঁচামালের বাজার বা ম্যাম কুটির শিল্পের বাজার। কুটির শিল্পের বাজার, ওটা এই যে উপরের টাইটেলটা লেখা আছে কিন্তু বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে। হ্যাঁ, কুটির শিল্পের বাজার মনে করো আমি বাসার জন্য একটা শোপিস কিনে নিয়ে বিভিন্ন আসলাম, যন্ত্রপাতি বা কাঁচামাল ইত্যাদি। আচ্ছা ধরো আমি যদি বলি যে আমি একটা ধরো আড়ং থেকে একটা পাটের একটা কিছু কিনে নিয়ে আসলাম, কুটির শিল্প কিংবা বাঁশের বেতের কিছু কিনে নিয়ে আসলাম আমার বাসায়, আমি এটা সৌন্দর্য বর্ধনের জন্য রাখলাম শোপিস হিসেবে। তো সেটা কি এখানের আওতায় পড়বে কিনা, দেশীয় পণ্যের বাজার সৃষ্টির আওতায় পড়বে কিনা? জি ম্যাম, পড়বে তো। আচ্ছা, যদি পড়ে তাহলে উপরে যে আমাদের একটু লেখা আছে বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে, তো আমি তো আমার দেশের বাণিজ্যই করলাম, মানে আমার দেশের জিনিসটা আমি নিয়ে আসলাম আমার ঘরে, কিন্তু আমাকে তো বললো বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে। তাহলে সেক্ষেত্রে আমাকে একই জিনিস একটু ভিন্ন, একটু এগিয়ে ভাবতে হবে। সেটা হচ্ছে আমি যেমন কিনছি, আমার দেশের মানুষজন ওই বাজারটা করার জন্য, ওই পণ্যটা কেনার জন্য সুবিধা হচ্ছে, পাশাপাশি বলতে চাচ্ছে যে একই জিনিস আমরা বিদেশেও করতে পারছি। এরকম বিদেশের অনেক জায়গায়, অনেক দেশে অনেক মানুষ আমাদের সেই পণ্যগুলো বিক্রি করে তারাও শোপিস হিসেবে রাখতে পারছে, কিংবা তারাও ভোগ করছে পণ্য। শুধু শোপিস বলে নয়, হতে পারে তারা আমাদের দেশের সবজিগুলো খাচ্ছে, হতে পারে তারা আমাদের দেশের পাটের জিনিসটা ব্যবহার করছে। হ্যাঁ, তো এরপরে আরেকটা টপিক দেখি, মূলধনের গতিশীলতা। এটা একটু বলো তো কি, কিভাবে মূলধনের গতিশীলতা হয় যদি আমরা বৈদেশিক বাণিজ্যে করি? আনমিউট করে দাও সবাই, কারো কথাই আসছে না আমার কানে। বলো মূলধনের গতিশীলতা কে বলবে একজন? আচ্ছা, ব্যাংকে আমরা অনেক টাকা পয়সা ফেলে রাখি, কিংবা আমরা বাসায় অনেক টাকা পয়সা, যদি যাদের টাকা জমানো থাকে আর কি ভবিষ্যতের জন্য, কিংবা একটা বিপদ আপদের জন্য, কিংবা ছোটখাটো কোনো ব্যবসা করবে বা বড় কিছু করবে ভেবে অনেকে অনেক উদ্দেশ্যে আমরা টাকা রাখি, হয় ব্যাংকে রেখে দিই নতুবা নিজেদের বাসায় রাখি। হ্যাঁ,
তো এই ব্যাংকে রাখলেও টাকাটা রয়ে গেল ওখানে ওই জায়গায়, আর আমরা যদি নিজেরা বাসায় রেখে দিই সেটাও কিন্তু এক জায়গায় স্থির হয়ে রয়ে গেল। এখন একইভাবে আমাদের আমাদের সেই পারিবারিক অর্থাৎ একজন ব্যক্তির কথা তো আমি বললাম, তো ওই একজন একটা পরিবার বা একটা ব্যক্তিকে যদি পুরো বাংলাদেশকে হিসেব করো, অর্থাৎ পুরো বাংলাদেশ যদি একটা ফ্যামিলি কিংবা একটা পরিবারের বলো, তাহলে পুরো বাংলাদেশেরও তো একটা রিজার্ভ থাকবে, মুদ্রা থাকবে, হ্যাঁ, মূলধন থাকবে। সেই মূলধন ধরো এক জায়গায় রয়ে গেছে, কিন্তু বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করার কারণে আমরা সেই মূলধনগুলো আমাদের শুধু জমিয়ে রাখতে হচ্ছে না, ওগুলো আমরা স্থির রাখতে হচ্ছে না, ওগুলো গতি দিতে পারছি। আমরা আমাদের মূলধন যা আছে আমরা ওই দেশে দিয়ে আমদানি করব ওদেরটা, আবার একইভাবে আমরা যখন রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করব, বৈদেশিক বাণিজ্য তো দুটোই বোঝাচ্ছে, আমদানি বাণিজ্যও বোঝাচ্ছে, রপ্তানি বাণিজ্যও বোঝাচ্ছে। আমদানি করলে আমাদের মূলধনগুলো গতি পাচ্ছে, ওদের কাছ থেকে নিলাম, আবার রপ্তানি করলেও ওদের মূলধন গতি পাচ্ছে, ওদের মূলধন আমাদের কাছে আসছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। পরবর্তীতে আমরা যেটা দেখব, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে সহায়তা। অবশ্যই আমরা যে শিল্পায়ন করছি, আমরা জানো যে পৃথিবীর যে কোনো দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, বর্তমান পৃথিবীর যে কোনো দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শিল্পায়নটা একটা অন্যতম ফ্যাক্টর। শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থা, মূলধনের বিনিয়োগ, এগুলো কিছু অন্যতম ফ্যাক্টর। এগুলো তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন। তো এই শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য আমাদের আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কাঁচামাল আর যন্ত্রপাতির যথেষ্ট থাকা, অ্যাভেলেবল থাকা। তো সেই কাঁচামাল এবং যন্ত্রপাতি আমরা সহজেই কিনতে পারি যদি আমরা বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করি, বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশের সাথে লেনদেন করে সহজে এগুলো আমরা কিনতে পারি। তো এরপরে জনশক্তি রপ্তানি, তো কালকেও আমি অনেক বললাম তোমাদের, পরশু দিনও, এর আগের ক্লাসেও জনশক্তি নিয়ে কথা হয়েছে। এটা একটু আবার তোমরা আমাকে বলো তো, জনশক্তি রপ্তানি কিভাবে বৈদেশিক বাণিজ্যে আমাদের সুবিধা তৈরি করছে? ভিডিও কোথায় তোমাদের? ম্যাম, বাংলাদেশ বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। মানে বলো। এদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকের একটি বিরাট অংশ অন্যান্য রাষ্ট্রে কাজ করে। ওই তাদের থেকে জিডিপির মাধ্যমে যে টাকা আমরা পাই, ওইটাই রেমিটেন্সের মাধ্যমে। হ্যাঁ, তারপর? জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তো ওরা যে রেমিটেন্সটা আমাদেরকে পাঠাচ্ছে, আমরা অবশ্যই এটা দিয়ে যথেষ্ট পরিমাণ লাভবান হচ্ছি। ওই রেমিটেন্সটা দিয়ে, অর্থাৎ তারা যেই দেশে বসবাস করে, এই দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি থাকার কারণে, বাণিজ্যের সুবিধা থাকার কারণে বিদেশের সাথে আমরা আমাদের অন্যান্য অপ্রচলিত দ্রব্য কিংবা প্রচলিত দ্রব্য যেমন রপ্তানি করতে পারি, একইভাবে আমরা আমাদের জনশক্তিটাও রপ্তানি করতে পারছি। ও বিভিন্ন দ্রব্য রপ্তানি করে যেমন আমাদের মুদ্রাটা আমরা রিজার্ভ করতে পারছি, আমাদের কোষাগারে ঢুকাতে পারছি, ঠিক জনশক্তি রপ্তানি করে সেই ওই দেশের মুদ্রাটাও আমরা আমাদের কোষাগারে ঢুকাতে পারছি। জনশক্তি রপ্তানি করতে পারছি। তো এটা দিয়ে আমরা কি করতে পারছি? অবশ্যই জানো, আমাদের প্রচুর জিনিস আমদানি করতে হয়। তো আমরা যদি রপ্তানি করে, রপ্তানির জিনিসগুলো যেহেতু আমরা নিজেরা, মুদ্রাগুলো যেহেতু আমরা পাচ্ছি, ওই মুদ্রাগুলো কাজে লাগিয়ে আমরা আবার আমদানিও করতে পারছি, অর্থাৎ আমাদের দেশকে আমরা অর্থনৈতিকভাবে একটা গতি দিতে পারছি। এরপরে পণ্যের মান উন্নত করা, এটা একটু কিভাবে আমাকে বলো। এটা সরাসরি না, একটু ইনডিরেক্টলি এই টপিকটা আসলে পণ্যের মান উন্নতটা করা। বলো দেখি, বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে যদি আমরা বিজনেস করি, তাহলে সেটা আমাদের পণ্যের মান কিভাবে উন্নত করতে হেল্প করছে? হ্যাঁ, আমরা যদি একটা পণ্য রপ্তানি করতেছি, আমাদের দেখা দেখে কিন্তু অন্য দেশে ওই পণ্যটা করতে পারে রপ্তানি ওই দেশেই। আমাদের দেশে যে টাকায় আমরা রপ্তানি করতেছি, ওরা আরো কম টাকাতে রপ্তানি করলো, এর জন্য আমাদের পণ্যের মানটা কয়েক বছর পর পর বা কিছুদিন পর পর ওটার মানটা বা ওটার মূরক বা বিভিন্ন জিনিসের ওটা মান উন্নত করতে হবে, যাতে গ্রাহকটা দেখে আকৃষ্ট হয় যে ওই জিনিসটা ভালো, ওইটা আমাদের নিতে হবে। আচ্ছা, গুড। হ্যাঁ, বুঝতে পেরেছো। তাহলে আবার একইভাবে প্রতিযোগিতা, একটু আগে তুমি যেটা বলতে চেয়েছিলে
প্রথমে তো ওরা আকৃষ্ট হওয়ার জন্যই আমাদের মানটা উন্নত করতে হবে, যেন আমরা আরো বেশি বেশি বাণিজ্য করতে পারি। আর ইনডিরেক্টলি যদি আরো একটা ভাবা যায়, সেটা হলো ধরো প্রতিযোগিতামূলক বাণিজ্য, যেহেতু হ্যাঁ অন্য দেশে হয়তো একই পণ্য উৎপাদন করবে, মানুষ অন্য দেশের দিকে ঝুঁকবে, যেন আমাদের দিকে যেটা ঝুঁকেছে সেটা যেন বলবৎ থাকে, অন্যদিকে যেন দৃষ্টি না যায়, সেজন্য আমাদের একটা চিন্তা থাকবে যেন পণ্যের মানটা যথার্থ থাকে, কিংবা অন্য দেশের চেয়ে যেন ভালো থাকে, বা দিন দিন যেন আরো বেশি উন্নত হয়, সেদিকে আমাদের খেয়াল থাকবে। তো রপ্তানি বৃদ্ধি করা, তো বৈদেশিক বাণিজ্যে আমরা অংশগ্রহণ করলে আমাদের রপ্তানিটাও আমরা বৃদ্ধি করতে পারবো। এটা কিভাবে, একটু একটা উদাহরণ দিয়ে আমাকে বলে দাও। ম্যাম, আমরা যে আগে প্রচলিত জিনিসগুলো রপ্তানি করতাম, এখন আস্তে আস্তে আমরা অপ্রচলিত দ্রব্যগুলো রপ্তানি করতেছি। ভবিষ্যতে আমরা আরো পণ্য রপ্তানি করব, তো আমাদের দেশ থেকে যে নিবে এটাই তো রপ্তানি মানে বৃদ্ধিটা হইতেছে। হ্যাঁ, গুড, বুঝছো, একটা উদাহরণ বুঝলেই বুঝতে পারবো যে সবই সহজ জিনিস অবশ্য। এরপরেরটা কি বলো দেখি, করো তো। স্বল্প সংখ্যক রপ্তানি পণ্য। স্বল্প সংখ্যক রপ্তানি পণ্য, এটা কি আসলে, এটা কি সুবিধা না অসুবিধা? অসুবিধা। হ্যাঁ, তাহলে বলো কি অসুবিধা তৈরি করে আমাদের স্বল্প সংখ্যক রপ্তানি পণ্য, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ম্যাম, এই যে আমরা যে এখন যে একটা দেশে ধরেন আমরা রপ্তানি করতেছি, এখন অন্য একটা দেশ যদি আমরা যতটা রপ্তানি করতেছি আর ওরা আরো বেশি রপ্তানি করতেছে, মানে রপ্তানি করতেছে ওই দেশটাতে, তো আমাদের এখান থেকে তাদের যে আমাদের গ্রাহক তার আকৃষ্টটা কমে যেতে পারে। হইতে পারে যে আমরা বেশি শুল্কটা নিতেছি বা যাইতে পণ্যটা বেশি শুল্ক লাগতেছে, এইরকম কিছু একটা। স্বল্প সংখ্যক রপ্তানি পণ্য মানে বুঝাচ্ছে, এটা উপরে কি হেডিং লেখা আছে দেখো, অসুবিধা, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে যে আমরা বাণিজ্য করতে যাচ্ছি, ওখানে বাণিজ্য করতে গেলে আমরা তো আসলে বেশি আইটেম বিক্রি করি না, রপ্তানি করি না। আমরা গত ক্লাসেও দেখেছি, এর আগের ক্লাসেও দেখেছি যে আমাদের আমদানি পণ্য অনেক বেশি, আমদানির পরিমাণ, আমদানির মুদ্রা অনেক খরচ করি আমরা, বিপরীতে রপ্তানি অনেক কম করি। তাহলে আমরা রপ্তানি অনেক কম করি মানে কি, নিশ্চয় আমাদের আইটেমও কম, কোয়ালিটিও কম, কোয়ান্টিটিও কম, আইটেমও কম, সেটাও ধরতে পারো। হ্যাঁ, তো আমাদের আইটেম যেহেতু কম, স্বল্প সংখ্যক রপ্তানি যেহেতু আমাদের, এই কারণে আমরা টাকাটা কম পাই, মুদ্রাটা কম পাই, বৈদেশিক মুদ্রাটা কম পাই। তো তাহলে আমাদের এই কারণেই তো আমাদের ওখানে গত দিনের ক্লাসে লেখা আছে যে বৈদেশিক বাণিজ্য আরো বেশি বৃদ্ধি করার জন্য আমাদের এর গুরুত্ব কি। হ্যাঁ, বৈদেশিক রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করার জন্য, রপ্তানি পণ্য বৃদ্ধি করার জন্য বৃদ্ধি করার গুরুত্বটা কি, সেটার কারণ হচ্ছে আসলে আমাদের স্বল্প সংখ্যক রপ্তানি বিধায় আমাদের রপ্তানি পণ্যটা আমরা আরো বৃদ্ধি করতে চাচ্ছি। তো এই নারে তুমি দেখো, আমরা যেই সব পণ্য ব্যবহার করি, আমাদের দেশীয় যত পণ্য, এটা কৃষিজ পণ্য বলো, বা অন্যান্য আমরা ব্যবহারের পণ্য বলো, ইভেন কৃষি দিয়ে যদি উদাহরণ দিই, যত আমরা চাল ডাল যত কিছু আমরা আইটেম শাকসবজি আমরা খাই, সবই কি আমরা রপ্তানি করতে পারি? পারি না। আমরা বেছে বেছে কয়েকটা মাত্র রপ্তানি করতে পারি, অর্থাৎ আমাদের পরিমাণটা কম। পরিমাণটা কম হয় আমাদের, তাহলে বাণিজ্য কম হবে, অর্থাৎ মুদ্রাটা কম আহরিত হবে এখানে, সেটাই বোঝাচ্ছে। আমাদের পণ্য কম বিধায় আমাদের মুদ্রা কম আর্ন করতে পারি আমরা, যেটা আমাদের বাণিজ্যে একটা অসুবিধাই বটে। এর পরেরটা কি দেখো তো, পাটের বিকল্প আবিষ্কার, এটা কিভাবে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পাট দিয়ে আমরা যে পণ্যগুলো তৈরি করি, ওটার ওই পণ্যগুলো অন্য কিছু দিয়ে তৈরি করতে হবে। পাট দিয়ে আগে আমরা একেবারে সিম্পলি উদাহরণ দিয়ে, আগে একেবারে পাটের বস্তাটাই ছিল মূল উপাদান, মানে মূল বস্তা, রশি, পাট দিয়ে যে রশি বানায়, এগুলোই ছিল আমাদের পাটের অন্যতম পণ্য। এরপরে দেখা যাচ্ছে কিছুদিন পরে পুরো বিশ্বে সেই পাটের বস্তার বদলে চলে আসলো পলিথিনের বস্তা। একটা পাটের বস্তা যদি 10-12 টাকা তখনকার টাকায় হয়, এক টাকা দিয়ে 10-12টা পলিথিনই পাওয়া যায়। তাহলে মানুষ কি 10 টাকা দিয়ে একটা ব্যাগ কিনবে, না 1 টাকা দিয়ে 10টা পলিথিনের ব্যাগ কিনবে? খুবই স্বাভাবিক, পলিথিনটাই চললো। হ্যাঁ, ইয়েও ভালো, পানি ঢুকে না, টেকসইও ভালো। একইভাবে রশির ক্ষেত্রেও দ্রুত প্লাস্টিকের রশি বের হলো, টেকসই, মজবুত, সস্তা, অনেক কিছু, অনেক ভালো, অনেক বেশি রশি পাওয়া যায়।
তো এই যে আমরা যদি তখন থেকে ভাবতাম যে এই ব্যাগ বের হলো, রশি বের হলো, এটা যদি আমরা রশি ব্যাগের সাথে সাথে আরো বিকল্প, যেমন এখন ডাইরেক্ট যে শৌখিন ব্যাগগুলো বের হচ্ছে, তারপরে কাপড় চোপড় বের হলো পাটের, তারপরে পাটের আরো অনেক ধরনের প্রোডাক্ট এখন বের হচ্ছে। এটা যদি আমরা আগেও ভাবতাম তাহলে আমাদের পাট এত বেশি মার খেত না বিশ্ববাজারে। হ্যাঁ, এটাই বোঝাচ্ছে পাটের বিকল্প আবিষ্কার হয়ে যাওয়াতে আমাদের এটা একটা অসুবিধা হয়েছে। তাহলে আমাদের অসুবিধাগুলো জানতে হচ্ছে কেন? অসুবিধা জানলেই তো আমরা সুবিধা তৈরি করতে পারবো। এই তো এর পরেরটা বলো, আমরা একটু দ্রুত আগাই। রপ্তানি পণ্যের উপর কোটা আরোপ, এটা কিরকম? কমার্স তো ভালো করে বুঝিয়ে দিতে পারবে, আর্টস তো পারবে, তারা হতে ইকোনমিক্স পড়ে। দ্রুত বলো। রপ্তানি পারলেও বলো, না পারলে আমি বলে দিই। পারবো না, মনে পড়ছে। আরিয়া খানম কি পড়েছো? রপ্তানি পণ্যের কোটা আরোপ, তুমি তো নোট করেছো ভালোই দেখি। আচ্ছা, রপ্তানি পণ্যের উপর কোটা আরোপ এটা কিরকম? অর্থাৎ আমরা আমাদের দেশের যে পণ্যগুলো বিদেশে রপ্তানি করতে যাচ্ছি, একটু আগে বললাম আমরা বেশি পণ্য রপ্তানি করতে পারি না, আবার এটা তার উল্টা, রপ্তানি যাই আমরা করছি তার মধ্যেও আবার কোটা আরোপ করা হচ্ছে। অর্থাৎ ধরো আমরা একটা ধরো আমরা যদি এখন চাল বিক্রি করতে যাই, আমরা কি চাল বিক্রি করতে পারবো? কারণ আমরা যদি খুব বেশি চাল বিক্রি করতে চাই, আমাদের কিন্তু অনেক ধান উৎপন্ন হয়, চাল উৎপন্ন করতে পারি আমরা, কিন্তু আমরা যদি বিক্রি করতে যাই তাহলে আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যে একটা শর্টেজ হয়ে যাবে, টান পড়বে, আমাদের ভেতরে দ্রব্যমূল্যটাই অস্থির হয়ে যাবে, ভেতরের চাহিদা মেটানো যাবে না। তো এই কারণে যদি আমরা চাল রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করতে চাই, চাল আইটেম নিয়ে সরকারের কি করতে হবে, একটা নির্দিষ্ট সীমা করে দিতে হবে যে এই পরিমাণ করা যাবে, এই পরিমাণ করা যাবে না। একইভাবে যদিও চাল দিয়ে তো খুব পুয়ার একটা উদাহরণ, এরকম আরো আমাদের অনেক পণ্য আছে, প্রোডাক্ট আছে যেগুলো আমরা কিনা বাইরে বিক্রি করি, কিন্তু বেশি বিক্রি করলে আমাদের আবার অভ্যন্তরীণ বাণিজ্যে ঝামেলা হবে, তাই আমাদের একটা সীমানা তৈরি করে দেওয়া লাগে, একটা ফিক্সড করে দেওয়া লাগে, সেটাকে বলছে কোটা আরোপ করছে। এরপরে প্রাকৃতিক দুর্যোগ, এটা কিভাবে অসুবিধা তৈরি করে আমাদের? আমরা তো রপ্তানি সাধারণত নদীপথ দিয়ে করে থাকি, সাগর দিয়ে করে থাকি। তো আমরা একটা প্রোডাক্ট মানে আমাদের কাছ থেকে রপ্তানি নিবে, ওরা রপ্তানি করবো, আমরা একটা ডেট ফিক্সড করে দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মানে ওই ঝড় টর হলে তো আমরা ওটা ওই সমুদ্র দিয়ে তো বিভিন্ন সংকেত থাকে, যথাসময়ে যেতে পারবে না। হ্যাঁ, আমরা যথাসময়ে যেতে পারবো না। গুড, সেটাও বিষয়। আরো একটা বিষয় আমি এখানে নিয়ে আসতে পারি, সেটা হলো ধরো প্রাকৃতিক দুর্যোগ হলো, আমাদের দেশ থেকে তো এখন অনেক শস্য যাচ্ছে বাইরে, ফসলও যাচ্ছে, বরিশালকে বলা হয় শস্যের ভান্ডার। তো ওখানে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো এই বছর, গত বছরই হয়তো বা কিছুদিন আগেই বিজনেসম্যানদের সাথে চুক্তি হলো, আমরা এই পরিমাণ এত মন ফসল তাদেরকে আমরা পাঠাবো, হ্যাঁ, চাল পাঠাবো, ধান পাঠাবো, ডাল পাঠাবো, কিংবা অন্যান্য শাকসবজি পাঠাবো। কিন্তু আমাদের দুর্যোগের কারণে ধরো আমাদের ভেতরের চাহিদাটাই আমরা মিট করতে পারছি না, তো আমরা পাঠাবো কিভাবে? যে আমপানের জন্য যে রাজশাহীর অনেক আম বাগান নষ্ট হয়ে গেল, হ্যাঁ, বাইরে আর যেতে পারলো না, তাহলে ওইসব মানুষরা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, বলবে যে বাংলাদেশ তো প্রাকৃতিক দুর্যোগের দেশ, এদের সাথে চুক্তি করে আসলে আমরা একেবারে 100% নিশ্চিত থাকতে পারবো না। এখন এই করোনা ভাইরাসের জন্য তো ম্যাম পুরো বিশ্বই লস খাইছে, এই ভাইরাস ম্যাম এটা ভুলতাছি কিভাবে আমরা? হ্যাঁ, ভাইরাসের কারণে মনে করো, এটা যেহেতু সারা গ্লোবাল একটা এটা তো ম্যাম প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, এটাও একটা প্রাকৃতিক দুর্যোগের আওতায় আমরা আনতে পারি, কিন্তু এটার দিক দিয়ে আমাদের অতটা বেশি ক্ষতি হবে না, এই কারণে যে ওটা তো পুরো পৃথিবী জুড়ে হয়েছে, পুরো পৃথিবী জুড়ে হচ্ছে, তো এই কারণে অন্য কিছুটা হলো আমাদের অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চেয়ে এটার ভয়াবহতা কম হবে, যেহেতু পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানেও আমরা আবার বেশি ক্ষতিগ্রস্ত হতে পারি, কারণ আমরা যে গরিব দেশ, হ্যাঁ, যার কারণে ওই যে উন্নত বিশ্ব টিকা আবিষ্কার করে অলরেডি ওরা ওদের চুক্তিগুলো অ্যাপ্লাই করে ফেলছে, অন্যান্য চুক্তিগুলোতে ওরা বাণিজ্যে ডুবে যাচ্ছে, আমরা এখনো স্কুল কলেজে খুলে দিতে পারি না, আমাদের এখনো সেই পরিমাণ সেই টিকা বলো, সেই ইনভেস্টমেন্ট বলো আমরা করতে পারছি না। হ্যাঁ, তো ওই তেলা মাথায় তেলের মতো আর গরিবের ভাঙা পা বারবার গড়তে পড়ে, এই টাইপের আর কি। তো ক্রেতা কর্তৃক মূল্য নির্ধারণ, সেটা কিরকম?
ধরো যারা কিনছে, যারা প্রোডাক্ট তাকে কিনছে, তারা মূল্যটা নির্ধারণ করে দিতেছে। হ্যাঁ তারাই বলছে যে কি ধরো আমেরিকা ধরো আমাদের কাছ থেকে শার্ট গুলো কিনবে অনেক পিস, বললো যে প্রতি পার পিস শার্ট আমরা এত দামের দিব, আপনারা দিবেন কিনা দেখেন, নতুবা আমরা অন্য দেশ থেকে কিনবো। এখন অন্য দেশে হয়তো আরো সস্তায় বিক্রি করতে পারে, হয়তো বা তাদের নিজেদেরই হয়তো, যেমন ধরো সৌদি আরব থেকে যদি তারা কিনে, সৌদি আরবে তো এত বিদ্যুৎ খরচ হয় না, এত টাকা যায় না তাদের বিদ্যুৎ খরচে, তার তেল খনিজ সম্পদ আছে, ওইটা দিয়ে তারা ফ্রি অনেক সস্তা দামে অনেক বিদ্যুৎ তৈরি করতে পারে, যেটা দিয়ে তারা মেশিন চালাতে পারে, যেটা দিয়ে তারা পোশাক উৎপন্ন করতে পারে, যে যার কারণে তাদের পোশাকের দামও সস্তা হতে পারে। কিন্তু আমাদের তো তা নয়, আমরা পোশাক উৎপন্ন করতে চাইলে আমাদের বিদ্যুৎ লাগে, বিদ্যুৎগুলো অনেক দাম দিয়ে আমাদের তৈরি করা লাগে, আমাদের পোশাকের ইয়েটাও বেড়ে যায় তখন, দামটা, হ্যাঁ মূল্যটা। কিন্তু ক্রেতা যদি বলে যে কি আমরা এই দামের দিব, আপনারা দিবেন কিনা দেখেন, না দিলে নাই, হ্যাঁ তখন আমাদের বাধ্য হয়ে সস্তা দামে দেওয়া লাগে। তো সেটা আমাদের একটা বিশাল অসুবিধা। হ্যাঁ এখন সস্তা দামে হলে কি হয়, যে শ্রমিকদের উপরে সস্তা শ্রমটা আমাদের কিনা লাগে তখন বাধ্য হয়ে, হ্যাঁ ওদেরকে বঞ্চিত করে। এরপরে প্রক্রিয়াগত দীর্ঘ সূত্রিতা, অবশ্যই সেটা কিরকম, দ্রুত বলো। ম্যাম দীর্ঘসূত্রিতা মানে কি? দীর্ঘসূত্রিতা মানে অনেক দেরি করে, অনেক দেরি। আমাদের কি রেকর্ডিং হচ্ছে দেখছো? জি ম্যাম। এদিকে আসছে না সিগন্যালটা। দীর্ঘসূত্রিতা মানে সময় বেশি লাগে। ধরো আমি বললাম যে হ্যাঁ আমাদের এই মালটা আগামী 3 দিনে চলে যাবে, 3 দিনের জায়গায় আমাদের এটা প্রসেসিং করতে, বান্ডেল করতে, ঠিক করতে আমাদের 3 দিনের জায়গায় 9 দিন লাগছে, 3 গুণ সময় লাগছে। এটাই বলছে প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা। তো হতে পারে না, ইচ্ছাকৃতও হতে পারে, হয়তো আমাদের তাদের দায়িত্ববোধের কারণে, আবার অনিচ্ছাকৃতও হতে পারে। ধরো আমরা পোশাক নিয়ে কথা বললাম যে আমার এই পোশাকগুলো তো এই করতে হবে, এভাবে করতে হবে, রোদে দেওয়া লাগবে, শুকাতে হবে, হ্যাঁ বললাম। এখন আমাদের দেশ তো আবার জলবায়ুর দিক দিয়েও আমাদের অনেক বৃষ্টি হয় এখানে, তা আমরা বললাম 3 দিনের মধ্যে দিব, ওই 3 দিনের মধ্যে দেখা যাচ্ছে আমাদের হঠাৎ বৃষ্টি চলে আসলো, তো ওই পোশাকগুলো যে আমরা রোদে শুকিয়ে একটা প্রসেসিং করতে হবে সেটা আমাদের আর হলো না। কিংবা পোশাক না হোক, অন্যান্য ফসল হোক, অন্যান্য কিছু হোক, অনেক কিছু তার রোদ লাগে আসলে আমাদের প্রসেসিং করতে। এরকম রোদের জায়গায় অনেক কিছু লাগে, ইলেকট্রিসিটি লাগে প্রসেসিং করতে, হয়তো আমাদের কোনো কারণে ওই সময়ে ইলেকট্রিসিটি ছিল না, হ্যাঁ বা ইলেকট্রিসিটির ত্রুটিপূর্ণ ছিল, এই কারণেও আমাদের প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা হচ্ছে। অথবা ডে লং আমাদের ইলেকট্রিসিটি থাকার কথা, দেখা যাচ্ছে 1 ঘন্টা থাকলে ইলেকট্রিসিটি 2 ঘন্টা থাকছে না, সে কারণেও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতা হচ্ছে। তো সিগন্যাল চলে আসছে, আমরা একটু এবার এখানে যাই। এটা কি পড়ো তো আমাদের। বাংলাদেশের জনশক্তি আমদানিকারক প্রধান দেশ সমূহের জনশক্তি চাহিদার বিবেচ্য বিষয় সমূহ তার কারণ। ও তার কারণ, এটা মানে কি বোঝাচ্ছে একটু বলো তো। অর্থাৎ যে বলো, আমদানিকারক প্রধান দেশ সমূহের মধ্যে জনশক্তির যে চাহিদাটা, মানে ধরো একটা উদাহরণ দিয়েই বললে ভালো হয় আর কি, আমিও বুঝতে পারি তোমরাও বুঝতে পারবে। ধরো সৌদি আরব আমাদের দেশ থেকে অনেক মানুষ নেয়, মালয়েশিয়া অনেক নেয়, বা আমেরিকা নেয়। এখন বলতে চাচ্ছে ওরা যে আমাদের দেশ থেকে মানুষগুলো নেয়, জনশক্তি নেয়, তাদের বিবেচ্য বিষয়গুলো কি, তারা আমাদেরকে কি কি বিবেচনা করে নেয়, আমাদের মধ্যে কোন কোন কোয়ালিটি থাকলে ওরা আমাদেরকে নিতে চায় বেশি, কিংবা আমাদের মধ্যে অলরেডি কোন কোয়ালিটি আছে বিধায় আমাদেরকে তারা নিতে চায়। তাহলে আমরা যদি ওই কোয়ালিটি গুলো জানতে পারি যে আমাদের কোন কোয়ালিটির কারণে তারা আমাদেরকে নিতে চায়, তাহলে আমরা নিজেদের মধ্যে যদি আরো ওই কোয়ালিটি গুলো ডেভেলপ করি কিংবা ধরে রাখি, তাহলে আমাদের রপ্তানি বাণিজ্যটা আরো রিচ হবে। হ্যাঁ জনশক্তি রপ্তানি বাণিজ্য সেটাই বিবেচ্য বিষয়। কি কি প্রথমটা কি, জনসংখ্যার অসম বন্টন নিরসন। ধরো আমাদের এখানে সম্পদ যা আছে তার তুলনায় অনেক জনসম্পদ, আবার সৌদি আরব ওদের এত তেল খনি কিন্তু জনসংখ্যা সেই হিসেবে কম। আবার আমেরিকা তো তাদের সম্পদ অনুযায়ী জনসংখ্যা কম, তো তারা তাহলে তাদের যে কম সম্পদ, জনসম্পদটাকে এখন ব্যালেন্স করতে হবে, না হয় তাদের তো আবার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বেশি জনসংখ্যা যেমন কাম্য জনসংখ্যা নয়, কম জনসংখ্যা তাহলে কারো কাম্য নয়। কাম্য হতে হলে সম্পদের যথার্থ ব্যবহার করে মাথাপিছু আয় সর্বোচ্চ করতে হবে, তাহলেই হবে কাম্য জনসংখ্যা। তো ওখানে ওদের সর্বোচ্চ মাথাপিছু আয় করার জন্য ওদের
জনসংখ্যার একটা ভালো বন্টন লাগবে, ওদের কম জনসংখ্যা, তাহলে ওরা কি করে, আবার এদিকে আবার আমরা কষ্ট পাচ্ছি, আমাদের আর বেশি জনসংখ্যা, তাহলে আমাদের এই কম বেশি আর ওদের কম, এটাকে ব্যালেন্স করার জন্য, নিরসন করার জন্য তারা এই একটা কারণ হিসেবে চিহ্নিত করে, নেওয়ার জন্য বিবেচ্য বিষয় হিসেবে চিহ্নিত করে। এরপরে স্বল্পমূল্যে জনশক্তি প্রাপ্তির সুবিধা, আমাদের এখানে অ্যাভেলেবল জনসংখ্যা আছে। আমরা অন্য দেশের মানুষ যেখানে হয়তো পার ডে এই যে 1000 টাকা দিয়ে যাচ্ছে, আমরা সেখানে 500 টাকা দিলে চলে যাচ্ছি, কিংবা অনেক সময় 300 টাকা দিলেও দৌড় দিচ্ছি। সে কারণে আমাদের খুব কম সময়ে কম টাকা দিয়ে তারা আমাদেরকে পায়, কম মুদ্রা দিয়ে। এরপরে শ্রমিকের কর্মদক্ষতা, হ্যাঁ এখানে অনেক কিছু বিষয় আছে। একটু আগে বলতে পারো যে গতকালকে তো পড়েছি, দক্ষ, আধা দক্ষ, অদক্ষ জনসংখ্যাও তারা নেয়, জনশক্তিও তারা নেয়। আবার শ্রমিকের কর্মদক্ষতা বলছি কেন, হ্যাঁ আমাদের দেশের যেগুলো অদক্ষ শ্রমিক তারও কিন্তু কায়িক শ্রমের দক্ষতা ভালো। কারণ ধরো একজন আমেরিকার মানুষ, সে কিন্তু এভাবে সৌদি আরব গিয়ে এত গরমে কাজ করতে পারে না, কিন্তু আমরা যারা গরমে থাকতে থাকতে অভ্যস্ত, আমাদেরও কিন্তু অনেক গরম লাগে, যার কারণে আমরা দক্ষ শ্রমিক যারা, তারাও গরমের অনেকক্ষণ ধরে কাজ করতে পারি। আধা দক্ষ যারা, তারাও পারি, যারা অদক্ষ তারাও কিন্তু গায়ে সয়ে গিয়েছি জলবায়ুর সাথে। এই কারণে আমাদের শ্রমিকদের যাই তুমি কাজ করতে দাও, মানে ওরা ওই সহনশীলতার সাথে অনেকক্ষণ কাজ করতে পারে, এটাই বোঝাচ্ছে। শ্রমিকের স্বভাব, এই যে আমাদের শ্রমিকরা, আমরা মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, হ্যাঁ ওখানে দেখবা বেশিরভাগ বেকাররাই বেশি যায়, হ্যাঁ যে হরতাল এরা যারা করে বেকাররাই বেশি যায়। কিন্তু একটা যাদের কাজ আছে তারা কিন্তু যেতে চায় না, কারণ তাদের কাজের ব্যাঘাত ঘটবে কিংবা চাকরিচ্যুত হয়ে যাবে, অনেক ভয় থাকে। ঠিক এখানেও শ্রমিকরা যখন ওখানে যায় একটা কাজ নিয়ে, তখন তারা ব্যস্ত থাকার কারণে তাদের আর ওই যে তাদের ভদ্রতা, নম্রতা খুব ভালো থাকে, তারা ইভেন একটা দাঙ্গা হাঙ্গামে ওরা অ্যাটেন্ড করে না, তাদের স্বভাবগুলো ভালো থাকে। কেন? ওই যে বললাম, ওরা ব্যস্ত থাকে, প্লাস ওদের চাকরি হারানোর একটা ভয় থাকে, হ্যাঁ যার আবার এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যেহেতু তারা কাজ করে, এমনিতেও তারা আবার নরম থাকে। সব মিলিয়ে তাদের চারিত্রিক স্বভাবগুলো খুব ভালো দেখা যায়, আমাদের এখানকার মতো দেখা যায় না। এখানে থাকলে যাই করে, ওখানে তাই করে না। এই কারণে এটাকে তারা অন্য একটা ভালো বিবেচ্য বিষয় হিসেবে নেয়। এরপরে দক্ষ জনশক্তির সহজলভ্যতা, আমরা কথায় কথায় বলি, তোমরা বলো যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে চাকরি পাচ্ছে না, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরি পাচ্ছে না। তো আমরা এখানে কিন্তু অ্যাভেলেবল মানসম্পন্ন বা ইউনিভার্সিটিতে পড়েও হয়তো 3য় শ্রেণীর চাকরিতে জয়েন করেছে, হ্যাঁ তাহলে সে কিন্তু 1ম শ্রেণীর অনেক বড় জায়গায় সার্ভিস দেওয়ার দক্ষতা রাখার পরেও অনেক পিছনের জায়গায় তাকে ঢুকতে হয়েছে, কিংবা সে ব্যবসা করছে, কিংবা সে চাকরি পাচ্ছে না। তো এরকম দক্ষ জনশক্তি প্রপার কাজ পাচ্ছে না। কিন্তু এই বেকার জনগোষ্ঠীকে ওরা খুব সহজে কম টাকা দিয়ে কিন্তু ওরা দক্ষ জনশক্তি পেয়ে যাচ্ছে, এই কারণেও তারা আমাদেরকে চায়। এরপরে পরোক্ষভাবে আর্থিক সহায়তা, হ্যাঁ এটা তো মানবতা বোধ মানুষের মধ্যে থাকেই। আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের অর্থনৈতিকভাবে আমরা একটু পিছিয়ে আছি, তো ওরা ভাবে যে ওদেরকে একটু হেল্প হবে, সাহায্য হবে, আমাদেরকে একটু সাহায্য করার, পরোক্ষভাবে ইনডিরেক্টলি সাহায্য করার চিন্তা থেকেও আমাদেরকে নিয়ে যায়। এরপরে দারিদ্রতা ও তীব্র বেকার সমস্যা, হ্যাঁ অবশ্যই ওরা ওইটার মতো আর কি, আর্থিক সহায়তার মতো। আমাদের এখানে যেহেতু আমরা অনেক দরিদ্র, বেকার সমস্যা আছে, আমরা ওদেরকে অনেক সময় বলি যে আমাদেরকে একটু আপনারা বিভিন্নভাবে হেল্প করেন, হ্যাঁ আমাদের ইনভেস্ট করেন, আমাদের দেশে মূলধন বিনিয়োগ করে ইন্ডাস্ট্রি করেন। তো ওরা ভাবে যে কি আমরা ইন্ডাস্ট্রি আর কি করব, ইন্ডাস্ট্রি করব, ঠিক আছে আপনারা আবার কিছু মানুষও আমাদের এখানে লাগছে, আপনারা দিয়ে দিতে পারেন বলে নিয়ে যায়। তো আমি এটা তোমাদের কার বেশি দেরি করালাম না, যেহেতু আমাদের টাইম সিগন্যালটা চলে আসছে, আমরা কাজটা একটু দেখি। কাজটা বলো তো, কি কাজ দিয়েছি আজকে? কোন কোন দেশ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি, এরপর আসে নাই ম্যাম, আমদানি করে, এবং কোন কোন দেশ অদক্ষ ও আধা দক্ষ জনশক্তি আমদানি করে, তার তালিকা তৈরি করো। তাহলে তোমাদের আমি তো তালিকা গত ক্লাসে যে তালিকাটা পেয়েছে ওখান থেকে বেছে নিতে পারবা। বাহরাইন, তারপরে ওমান, অনেকগুলো দেশ পেয়েছে, আমেরিকা অনেকগুলো দেশ পেয়েছে, ওখান থেকে দেখবা দক্ষ জনশক্তির একটা আলাদা তালিকা তৈরি করবা। এটা কালকেও বলেছিলাম। আধা দক্ষ কারা কারা নিচ্ছে এবং অদক্ষ কারা কারা নেয়, হ্যাঁ তাদের একটা তালিকা তৈরি করে আমাকে অনলাইনে সাবমিট দিবে আর কি কাজটা।
তো দেখি আজকে মাদক নিয়ে কে কে কথা বলবে, একটু মাদকের স্পিচটা কে দিবে? মাদক নিয়ে তোমাদের একটু পড়াশোনা করে এসে কথা বলার কথা ছিল, বলো দেখি কে দিবে। মাদক কি, কেন আমরা গ্রহণ করি, কেন মানুষ এটা গ্রহণ করে, এটা গ্রহণ করলে সাইড ইফেক্ট গুলো কি, কিভাবে আমরা এখান থেকে উত্তরণ ঘটতে পারে। 1 মিনিট একটা বলো কেউ। রামিম 501, তুমি বলো তো। রামিম তুমি ভিডিওতে আসো, 501 বলো। ই করো, আনমিউট করে দাও। জান্নাতুল সাদিয়া, তোমার কি হয়েছে, তুমি ইতে আসছো না কেন? মাদক নিয়ে কথা বলো দেখি। কেউ কথা বলছো না তোমরা। ম্যাম একটা পোস্টে লিখা ওই জায়গায় সবাই পোস্ট করে দিব না। হ্যাঁ লিখা, ম্যাম মানে জি ম্যাম। মানে মাদক নিয়ে তোমরা লিখে লিখা পোস্ট করে দিবে? জি ম্যাম। না, ওটা তো পোস্ট করলে এটা তো পত্র পত্রিকাতে কত লেখা আছে, আমরা তো ওখান থেকে দেখে নিতে পারি। আমরা তো চাচ্ছি আমরা ডেইলি একটু একটু আমাদের মধ্যে রিমাইন্ডে আসবে মাদকের ব্যাড ইফেক্ট গুলো, খারাপ প্রভাব গুলো, তারপরে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি। এই তরুণ সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ সাবাবা বলো, মাদক কি, কি জিনিস, কেন মানুষ গ্রহণ করছে, কিভাবে এ থেকে উত্তরণ ঘটানো যায়। আমি অলরেডি তোমাদের ইয়ে নিয়েছি, দেখে বলবো। নিচ্ছি। তোমাদের এটার নাম কি, অ্যাটেন্ডেন্সের রেকর্ড হয়ে যাচ্ছে এদিকে সাথে সাথে। বলো বলো, টাইম তো একেবারেই ফিনিশ, দ্রুত বলো, বিদায় নিতে হবে তো। ম্যাম মাদক জাতীয় বিভিন্ন দ্রব্য সেবন করে যে নেশার যে প্রবণতা সাবা সেটাই বলতে হচ্ছে বলতে আমি তোমাদের কাছ মাদকাসক্তি। থেকে এর মধ্যেই ধন্যবাদ, সবাই ভালো থাকবে, বিদায় নিচ্ছি। এবার সাবাবা তুমি বলতে বলতে শেষ করো, বলো। মাদকাসক্তির অনেকগুলো কারণ আছে, এর মধ্যে কয়েকটা কারণ হচ্ছে বেকারত্ব, হতাশা। বলো। কারেন্ট চলে গেছে। ওর ওর মনে হয় কারেন্টের ইয়ে হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখি মিম বলো তো। ম্যাম আমি হ্যাঁ প্রিপারেশন নেওয়া হয়নি ম্যাম। বলো।